68 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের সাবাতের দিন জেরুজালেমের সেকেন্ড টেম্পল মাউন্ট লোকে লোকারণ্য ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন ইহুদিদের সর্বোচ্চ যাজক আনানুস বেন আনানুস। ঠিক এই সময় একদল লোক ভিড় ঠেলে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই আনানুসের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর ভিড়ের মধ্যে হারিয়ে যায় তারা, আর জেরুজালেমের রাস্তায় পড়ে থাকে আনানুসের লাশ। আনানুসের মৃত্যু রোম আর জেরুজালেমের মধ্যে শান্তির সব সম্ভাবনা শেষ করে দেয়, যার সর্বশেষ পরিণতি আসে 70 খ্রিস্টাব্দে জেরুজালেম ধ্বংসের মাধ্যমে। কিন্তু কি ছিল এর পেছনের ঘটনা? প্রিয় দর্শক, ইহুদি জাতির ইতিহাসের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা সেকেন্ড টেম্পল ধ্বংস আর ইহুদি জাতির জেরুজালেম থেকে বিতাড়নের ইতিহাস নিয়ে আলোচনা করব। খ্রিস্টপূর্ব 433 সালে আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য ভাগ হওয়ার পর জুডিয়া ছিল সেলিউসিড সাম্রাজ্যের অন্তর্গত। 2রা শতক খ্রিস্টপূর্বে মকাবি বিদ্রোহের বা মাকাবিয়ান রেভোল্টের মাধ্যমে ইহুদিরা সামরিক স্বাধীনতা লাভ করলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের আগ্রহ বাড়তে থাকে মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে জুডিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। 63 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি পম্পেইউস, যিনি পম্পেই দ্য গ্রেট নামে পরিচিত, তার নেতৃত্বে রোমান সেনারা জুডিয়ায় প্রবেশ করে এবং সেখানকার রাজনৈতিক অস্থিতিশীলতাকে শাসন ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণে আনে। পম্পেই জুডিয়ার রাজধানী জেরুজালেম দখল করেন, আর এভাবেই শুরু হয় ইহুদিদের উপর রোমের শাসন। রোমানরা জুডিয়ার গভর্নর নিয়োগ করে সরাসরি শাসন চালাত, যেখানে করের বোঝা অনেক বেশি ছিল। কর সংগ্রহের পদ্ধতি ছিল প্রায়শই নিষ্ঠুর ও শোষণমূলক, ফলে সাধারণ মানুষ ও ধর্মীয় নেতাদের মাঝে রোমান শাসনের প্রতি অসন্তোষ ছড়িয়ে পড়ে। ইহুদিরা তাদের পবিত্র সেকেন্ড টেম্পল ও ধর্মীয় রীতিনীতি রক্ষার প্রতি অত্যন্ত যত্নশীল ছিল। রোমান শাসক ও কিছু গভর্নর ধর্মীয় অবমাননাকর কার্যকলাপে লিপ্ত হতেন, যেমন টেম্পলের মন্দির প্রাঙ্গণে রোমান সৈন্যদের প্রবেশ বা পেট্রোলিয়াম পোড়ানো ইহুদিদের ক্ষুব্ধ করত। 66 খ্রিস্টাব্দে তৎকালীন রোমান গভর্নর গাইয়াস ক্লাউডিয়াস, যিনি গ্যালাস নামে পরিচিত, তার অধীনে পরিস্থিতি আরও খারাপ হয়। গ্যালাস অত্যাচার ও কর আদায়ে অতিরিক্ত কঠোর ছিলেন। তিনি কর না দিতে পারলে ইহুদি জনগণের সম্পদ বাজেয়াপ্ত করেন এবং স্থানীয় ধর্মীয় নেতাদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করতেন। গ্যালাসের অত্যাচার এবং ধর্মীয় ও রাজনৈতিক অস্থিরতার ফলশ্রুতিতে 66 খ্রিস্টাব্দের বসন্তে জেরুজালেম সহ জুডিয়ার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়। ইহুদি বিক্ষোভকারীরা রোমান কর সংগ্রাহকদের বিরুদ্ধে হামলা চালায় এবং পরবর্তীতে রোমান সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে। এই বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে এবং জুডিয়ার রোমান শাসন এক প্রকার ভেঙে পড়ে। ইহুদি বিদ্রোহীরা যুদ্ধের জন্য নিজেদের সংগঠিত করে নেয় এবং অনেক জায়গায় রোমান বাহিনী ও তাদের মিত্রদের পরাজিত করে। বিদ্রোহ শুরু হওয়ার পর ইহুদি জনগণ একটি সাময়িক সরকার গঠন করে, যার মধ্যে জোসেফাস ও অন্যান্য নেতা সামরিক ও প্রশাসনিক দায়িত্ব পায়। তারা প্রদেশটিকে বিভিন্ন সামরিক জেলা হিসেবে ভাগ করে এবং যুদ্ধ পরিচালনা শুরু করে। তবে ইহুদি বিদ্রোহীদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতবিরোধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা যায়, যা সামগ্রিক বিদ্রোহকে দুর্বল করে তোলে। এখানে ইহুদি বিদ্রোহীরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষে ছিলেন মধ্যপন্থী ও পরিমিতবাদী নেতা, আর অন্য পক্ষে অত্যন্ত কঠোরপন্থী যে সমস্ত দল রোমানদের বিরুদ্ধে কোনো আপোষেই রাজি ছিল না, তাদেরই প্রধান প্রতিনিধি ছিল জিলট। জিলটরা ছিলেন ইহুদি বিদ্রোহের সবচেয়ে তীব্রপন্থী ও সশস্ত্র অংশ। তারা রোমানদের প্রতি সম্পূর্ণ অবিশ্বাসী এবং কোনো ধরনের সমঝোতাই স্বীকার করত না। রোমান কর্তৃত্বের বিরুদ্ধতায় তারা প্রয়োজনীয় হত্যা, অগ্নিসংযোগ এবং সন্ত্রাসবাদও করত। জিলটদের মধ্যে
বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন এলেজার বেন সিমন, জন অফ ডিসকালা এবং সাইমন বার গিউরা। 67 খ্রিস্টাব্দের শেষের দিকে জিলোটরা শহরের রাজনৈতিক নিয়ন্ত্রণ দখল করতে সক্ষম হয়। তারা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে রোমান বিরোধী বেপরোয়া অভিযান শুরু করে। তারা সিকারি নামে এক ধরনের ছোট ছোট ছুরি ব্যবহার করত, যা সহজেই হাতের মুঠোতে লুকিয়ে রাখা যেত। এই গুপ্ত ঘাতকদের বলা হতো সিকারিও, যা আজও ল্যাটিন ভাষায় গুপ্তঘাতক বোঝাতে ব্যবহৃত হয়। জিলোটরা আনানুস বেন আনানুসের নেতৃত্বাধীন মধ্যপন্থী সরকারের বিরুদ্ধাচরণ শুরু করে। শহরের নিরাপত্তা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জিলোটরা সন্দেহভাজন সহযোগীদেরও হত্যাকাণ্ড চালিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করে। আনানুস বেন আনানুস ছিলেন প্রাক্তন উচ্চ পুরোহিত এবং বিদ্রোহের প্রাথমিক পর্যায়ে একটি রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু। তিনি বিদ্রোহের শুরুতে স্থাপিত সাময়িক সরকারের একজন প্রধান সদস্য ছিলেন। আনানুস বেন আনানুস প্রভাবশালী মধ্যপন্থী নেতা ছিলেন, যারা সম্প্রীতির মাধ্যমে রোমানদের সাথে আপোস করার চেষ্টা করছিলেন। কিন্তু জিলোটদের হাতে তার মৃত্যু আলোচনা থামিয়ে দেয়। পুরো জেরুজালেম জুড়ে অস্থিরতা শুরু হয়। এই সুযোগ নিয়ে রোমানরা জেরুজালেম আক্রমণ করে। 70 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের পুত্র টাইটাস এর নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম ঘিরে ধরে এবং এক ভয়াবহ অবরোধ ও ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে দ্বিতীয় টেম্পল মাউন্ট ধ্বংস করে দেয়। 69 খ্রিস্টাব্দের শেষের দিকে টাইটাস জুডিয়ায় ফিরে আসেন। তখন তার অধীনে ছিল প্রায় 48,000 সৈন্য। বাহিনীটিতে অন্তর্ভুক্ত ছিল রোমান সাম্রাজ্যের প্রধান 4টি রিজিয়ন। সেই সাথে আরও ছিল মিশর ও মিত্র রাজ্যগুলো থেকে আগত সহায়ক বাহিনী এবং আরব সহযোগীরা, যারা ঐতিহাসিকভাবে ইহুদিদের বিরোধিতা করত। টাইটাস তার বাহিনীর ঘাঁটি স্থাপন করেন কাইসারিয়া শহরে এবং 70 খ্রিস্টাব্দের বসন্তে জেরুজালেমের দিকে অগ্রসর হন। টাইটাস অবরোধ শুরু করেন উত্তর দিক থেকে, যেখানে ভূপ্রাকৃতিকভাবে প্রতিরক্ষা দুর্বল ছিল। জেরুজালেম তখন বিপুল সংখ্যক পাস ওভার তথা তীর্থযাত্রী এবং বিদ্রোহী শরণার্থীতে পূর্ণ ছিল। রোমান সেনারা স্কোপাস পর্বত ও মাউন্ট অব অলিভসে ঘাঁটি স্থাপন করে শহর ঘিরে ফেলে। শহরের ভিতর তখন 3টি প্রধান বিদ্রোহী গোষ্ঠী, যারা হচ্ছেন জন অফ ডিসকালা, সাইমন বার গিউরা এবং জিলোটরা, নিজেদের মধ্যে দাঙ্গায় লিপ্ত ছিল। অবরোধ শুরু হতেই তারা একত্রে যুদ্ধ শুরু করলেও অভ্যন্তরীণ অস্থিরতা তাদের প্রতিরোধকে দুর্বল করে দেয়। জেরুজালেমে রোমান অবরোধ দীর্ঘায়িত হওয়ায় শহরে খাবার ও পানির সংকট ভয়াবহ আকার ধারণ করে। ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। নারী ও শিশুরা অনাহারে মারা যেতে থাকে। মানুষ মৃতদেহ খেতে বাধ্য হয়। জোসেফাস তার লেখায় উল্লেখ করেন, এক মা তার নিজের সন্তানকে রান্না করে খেয়েছিলেন, যা প্রজন্মের জন্য ইহুদি জাতির লজ্জা ও দুঃখের বিষয় হয়ে থাকবে। রোমানরা ধীরে ধীরে অ্যান্টোনিয়া দুর্গ দখল করে নেয় এবং এরপর তাদের লক্ষ্য হয় টেম্পল মাউন্টস। ইহুদি বিদ্রোহীরা মন্দিরের বারান্দাগুলো জ্বালিয়ে দেয়, যাতে রোমানরা এগিয়ে যেতে না পারে। অবশেষে ইহুদি ক্যালেন্ডারের অ্যাব মাসের 8 তারিখ, যা ইংরেজি মাস অনুযায়ী জুলাই বা আগস্ট মাসে, রোমানরা বাইরের অঙ্গন দখল করে নেয়। তারপর 10 অ্যাভে এক রোমান সৈন্য মন্দিরের ভেতর আগুন নিক্ষেপ করে, আর সেই আগুন পুরো মন্দিরকে পুড়িয়ে ছারখার করে দেয়। ঐতিহাসিক জোসেফাস দাবি করেন, টাইটাস মন্দির রক্ষা করতে চেয়েছিলেন এবং যখন আগুন লাগার খবর পান তখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তিনি এসে আগুন নেভানোর নির্দেশ দেন, কিন্তু সৈন্যরা তা মানে না। তবে পরবর্তী শতকের ইতিহাসবিদ সুলপিসিয়াস সেভেরাস দাবি করেন, টাইটাস নিজেই মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। মন্দির ধ্বংসের পর রোমান বাহিনী শহরের বিভিন্ন অংশ যথা আক্রা ও ফেলে প্রবেশ করে। এরপর ব্যাপক গণহত্যা চালানো হয়। লোকজন রাস্তায়, ঘরে, গুহায় লুকিয়েও প্রাণে রক্ষা পায়নি। শহরের প্রায় পুরোটাই ধ্বংস হয়ে যায়। কেবল হেরোডের প্রাসাদের 3টি টাওয়ার এবং একটি পশ্চিম প্রাচীর রেখে দেওয়া হয়, যা ভবিষ্যতের গ্যারিসন ও স্মারক হিসেবে ব্যবহৃত হয়। শিশু ও নারীদের দাস হিসেবে
বিক্রি করা হয়। জন অফ গিসকালাকে বন্দী করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সাইমন বার গিউরা গোপন সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলে তাকে ধরে রোমের টাইটাসের বিজয় মিছিলে প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে হত্যা করা হয়। আর এভাবেই ইহুদিরা জেরুজালেম থেকে বিতাড়িত হয়। পরবর্তীতে 2000 বছর তারা ইউরোপে প্রবাসী জীবন কাটায় এবং সেখানেও নিয়মিত চার্চের হাতে নিগৃহীত হয়। তারা যখন আবার ফিরে আসে তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ। বেলফোর চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল রাষ্ট্র। শুরু হয় ইহুদি জাতির ইতিহাসের নতুন অধ্যায়, যা থাকছে আমাদের পরের পর্বে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।